হ্যাঁ, এক খন্ডী ভবন, দ্বিতীয় হচ্ছে নোটোকর। দেখো নোটোকর জিনিসটা কি, সে নোটোকর অনেক বইয়ে যেভাবে লেখা থাকে যে অনেক বইয়ে লেখা থাকে ফাঁপা, অনেক বইয়ে লেখা থাকে নিরেট, একটা নলাকার অংশ বিশেষ। তো এর থেকে বিশেষ হয়তো আমরা খুব একটা সুস্পষ্ট ধারণা নোটোকর সম্পর্কে পাই না। তবে যদি এইটুকু বুঝতে পারি যে মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে, মেরুদণ্ডী প্রাণী কাদের বলা হয়? না, যে সকল প্রাণী মেরুদণ্ড উপস্থিত। তো মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এই নোটোকর্ড মূলত মেরুদণ্ডে পরিণত হয়। আমরা বলতে পারি যে মেরুদণ্ডী প্রাণীদের ক্ষেত্রে এই নোটোকর্ড মূলত মেরুদণ্ডে পরিণত হয়। তাহলে বোঝা যায় যে নোটোকর্ড জিনিসটা কি। তার মানে মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে এই নোটোকর্ডই মেরুদণ্ডে পরিণত হয়ে থাকে। ঠিক আছে, ফলে আমরা বুঝতে পারছি যে এই নোটোকর্ড জিনিসটা কি। মেরুদণ্ডীদের ক্ষেত্রে এই নোটোকর্ডই মেরুদণ্ডে পরিণত হয়। আবার বলবো, তো এটা থেকেই ভালো বোঝা যায়, এটা থেকেই যথেষ্ট বোঝার জন্য যে নোটোকর্ড জিনিসটা কি। ঠিক আছে, তো মূলত বলতে পারো যে আহ ক ডাটা, ক ডাটা, নন ক ডাটা কার না, একাইনোডার্মাটা পর্যন্ত সকলেই হচ্ছে প্রায় নন কর্ডার। একাইনোডার্মাটা পর্যন্ত সকলেই হচ্ছে, আমরা বলতে পারি, নন কর্ডার। তো একাইনোডার্মাটার পর বিশেষ করে কর্ডাটা যারা, যেমন মৎস্য শ্রেণী বলো, উভয়চর বলো, সরীসৃপ বলো, আবার পক্ষী, এবং আ, তুমি বলতে পারো যে স্তন্যপায়ী, এরা সকলেই হচ্ছে মেরুদণ্ডী। তাহলে এদের ক্ষেত্রে কি দেখবো, এদের ক্ষেত্রে মেরুদণ্ড আহ, যেটা মূলত কিভাবে সৃষ্টি হয়, সেটা নোটোকর্ড পরিণত হয়ে সৃষ্টি হয়। এছাড়াও কিছু জীব রয়েছে যেমন ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, তাদেরকেও আমরা কর্ডেট বলি, তাদেরও নোটোকর্ড উপস্থিত, তাদের ক্ষেত্রে কিন্তু মেরুদণ্ডে পরিণত হয় না। তাহলে ইকাইনোডার্মাটা পর্যন্ত সকলেই হচ্ছে নন কর্ডেট, বাকি তারপরে ইউরোকর্ডেট, সেফালোকর্ডেট সকলেই হচ্ছে কর্ডেট। এবং বলতে পারো যে ভার্টিব্রাটা সকলেই কর্ডেট। তো যাই হোক, এটা আলাদা করে হয়তো বলার দরকার বা অত বিশেষ ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, একবার জাস্ট বলে দিলাম। এগিয়ে যাব, বলছে দেখো এই যে ছকটা, এই ছকের উপর নির্ভর করে মূলত আমরা অনেক বৈশিষ্ট্য এর মধ্যেই আমরা আলোচনা করতে পারি। দেখো কিছু এমন বিশেষ বৈশিষ্ট্য রয়েছে যেটা স্বাভাবিকভাবে তুমি যদি আলাদা করে মনে রাখার চেষ্টা করো সেটাও মনে রাখা যায়। কিন্তু সাধারণ যে সকল বৈশিষ্ট্য যার ওপর ভিত্তি করে মূলত এই প্রাণী রাজ্যকে আমরা ভাগ করতে পারি বা আলোচনা করতে পারি, সেটা হচ্ছে এই ছকের ভিত্তিতেই ভাগ করা সম্ভব। আমি এই ছকে ফিরে আসবো, তার আগে একটু এইটা দেখাই। দেখো এই এমন একটা ছক, অনেকেই বিশেষ করে এটা এনসিআরটি তে সাধারণত দেওয়া থাকে। আমি আবার বলছি, এই ছকটা আমরা মূলত এনসিআরটি তে পেয়ে থাকি। যারা হয়তো এনসিআরটি ফলো করো তারা নিশ্চয়ই বুঝতে পারে। তো এই ছকটা সকলে যে ভুলটা করে, আমি আগেই বলি যে যে ভুলটা সকলে করে সেটা আগে শুনে নাও। যেটা হচ্ছে সকলে মুখস্থ করতে যায়। তো অ্যাকচুয়ালি এই আহ, মানে যে তালিকাটা, এর মধ্যে যে সকল বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, এটা কখনোই মুখস্থ করার প্রয়োজন হয় না। এটা প্রয়োজন মানে আমি বলতে পারি যে চেষ্টা করতে হয় এটাকে কি করে নিজে তৈরি করব সেটা শিখতে হয়। এটা কি করে নিজে তৈরি করব সেটা শিখলে বরং আমি বলবো সব থেকে বেশি সুবিধা হবে। তো দেখো আমি শিখিয়ে দিচ্ছি। আমার নোট আশা করছি সকলের কাছে রয়েছে, এবং আমার নোটে তোমরা মূলত এই ছকটি পাবে। ঠিক আছে, তো দেখো এখানে পরপর দেখতেই পাচ্ছ বিভিন্ন পর্ব দেওয়া রয়েছে। পরিফেরা, সিলেন্টেরাটা, টিনোফোরা, প্ল্যাটিহেলমেন্থিস, অ্যাস্কেলমেন্থিস, অ্যানেলিডা, আর্থ্রোপোড, মুলাস, ইকাইনোডার্মাটা, হেমিকর্ডেট বা হেমিকর্ডাটা বা কর্ডাটা, সব পর্বগুলি লেখা রয়েছে। আর কি লেখা রয়েছে এরপর, বিশেষ বিভিন্ন বৈশিষ্ট্যগুলো দেওয়া রয়েছে, যেমন সংগঠন স্তর, প্রতিসাম্য, সিলম, খণ্ডায়ন মানে খণ্ডীভবন দেখা যায় কিনা, পরিপাকতন্ত্র মানে পরিপাকতন্ত্র মানে পুষ্টির প্রক্রিয়া, সংবহনতন্ত্র, শ্বাসতন্ত্র, এবং বলা যেতে পারে যে স্বতন্ত্র বৈশিষ্ট্য মানে বিশেষ বৈশিষ্ট্য। তো কি করে আমরা এটাকে তৈরি করি সেটা শেখা। এই মুখস্থ করে কোনোদিনই মনে রাখা সম্ভব নয়, কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় কিভাবে। যেমন দেখো, তুমি যদি দেখো সংগঠন স্তর, একটু আগে আমরা আলোচনা করে এলাম। আমরা বলতে পারি যে একমাত্র কোষীয় দেখো ভালো করে লক্ষ্য করো, পরিফেরার ক্ষেত্রে কোষীয় সংগঠনের স্তর দেখা যায়। পরিফেরার ক্ষেত্রে একমাত্র কোষীয় সংগঠনের স্তর দেখা যাচ্ছে।
নিমাটোডা, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস। এবার বিশেষ করে নিমাটোডা এবং সিলেন্টারাটা যাদের বলা হচ্ছে, সরি নিমাটোডা আমি ভুল বলে ফেলেছি, নিডারিয়া এবং টিনোফোরা, নিডারিয়া এবং টিনোফোরা, নিডারিয়া এবং টিনোফোরার ক্ষেত্রে কলা সংগঠনের স্তর দেখা যায়। তাহলে এদের দেহে কলা, তাহলে দেখো কোষীয় হচ্ছে একমাত্র পরিফেরা, তারপরে হচ্ছে নিডারিয়া ও টিনোফোরার ক্ষেত্রে কলা তন্ত্রযুক্ত। প্ল্যাটিহেলমিনথিস থেকে দেখো অঙ্গ ও অঙ্গতন্ত্রযুক্ত সকলেই, সকলেই। তাহলে এর প্ল্যাটিহেলমিনথিস থেকে অঙ্গ ও অঙ্গতন্ত্রযুক্ত এই ধরনের বৈশিষ্ট্যের উৎপত্তি, এবং সকলের ক্ষেত্রে এই বৈশিষ্ট্য দেখা যায়। তাহলে এইটুকু মনে রাখলেই হয়ে যায়। একমাত্র কোষীয় সংগঠনের স্তর পরিফেরা, নিডারিয়ার ক্ষেত্রে এবং টিনোফোরের ক্ষেত্রে কলা, অর্থাৎ তাদের দেহে কোনো অঙ্গ বা অঙ্গতন্ত্র দেখা যায় না। প্ল্যাটিহেলমিনথিস থেকে অঙ্গ বা অঙ্গতন্ত্রের এই সকল বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। ব্যাস। এবার আসি প্রতিসম। একটু আগে দেখো প্রতিসাম্যতা নিয়ে বলেছি, জিনিসটা কি নিশ্চয়ই বুঝেছি। এবার বুঝে এটা মুখস্থ না করে চেষ্টা করব কি করে তৈরি করব। দেখো, অপ্রতিসম একমাত্র পরিফেরা, আশা করছি সকলেই দেখতে পাচ্ছ, একমাত্র পরিফেরাই হচ্ছে অপ্রতিসম, নির্দিষ্ট কোনো প্রতিসমতা নেই। টিনোফোরা এবং নিডারিয়া, মানে নিডারিয়া বা টিনোফোরা পরপর রয়েছে, নিডারিয়া তারপর টিনোফোরা, এরা অরীয় ভাবে প্রতিসম। এবং প্ল্যাটিহেলমিনথিস থেকে সকলেই হচ্ছে, আমরা বলতে পারি, দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসম। একটি ব্যতিক্রম রয়েছে, ব্যতিক্রমটা হচ্ছে ইকাইনোডার্মাটা। দেখো ইকাইনোডার্মাটা হচ্ছে অরীয় ভাবে প্রতিসম, বাকি সকলেই হচ্ছে দ্বিপার্শ্বীয়। ইকাইনোডার্মাটা হচ্ছে অরীয় ভাবে প্রতিসম, বাকি সকলেই হচ্ছে দ্বিপার্শ্বীয়। তাহলে এইভাবে মনে রাখলে আমরা নিজেরাই এটাকে তৈরি করতে পারি। এরপর আসি সিলম। তো সিলম দেখো, তুমি নিজে লক্ষ্য করো, প্ল্যাটিহেলমিনথিস পর্যন্ত সকলেই সিলমবিহীন, সিলমবিহীন। প্ল্যাটিহেলমিনথিস পর্যন্ত সকলেই সিলমবিহীন। নিমাটোড বা যেটাকে বলা হচ্ছে অ্যাস্কেলমেনথিস, নিমাটোড অথবা যেটি হচ্ছে অ্যাস্কেলমেনথিস, সেটি আমরা বলতে পারি যে ছদ্ম সিলম যুক্ত। এরপরে অ্যানেলিডা থেকে সকলেই হচ্ছে প্রকৃত সিলম যুক্ত, অ্যানেলিডা থেকে সকলেই হচ্ছে প্রকৃত সিলম যুক্ত। তাহলে প্ল্যাটিহেলমিনথিস পর্যন্ত সকলেই সিলমবিহীন, শুধু মাঝখানে অ্যাস্কেলমেনথিস ছদ্ম সিলম যুক্ত। এরপরে অ্যানেলিড থেকে সকলেই, মানে কর্ডাটা পর্যন্ত সকলেই সিলম যুক্ত, প্রকৃত সিলম যুক্ত। ব্যাস হয়ে গেল। বলছে খণ্ডায়ন। তুমি যদি দেখো, এই অ্যাস্কেলমেনথিস পর্যন্ত খণ্ডায়ন অনুপস্থিত, দেহে কোনো খণ্ডীভবন দেখা যায় না। আমি এটা যখন খণ্ডীভবন আলোচনা করি তখনই বলেছি, নিমাটোড বা অ্যাস্কেলমেনথিস পর্যন্ত কোনো খণ্ডী, সব অনুপস্থিত, লেখা আছে অনুপস্থিত। তাহলে অ্যানেলিডের ক্ষেত্রে এবং আর্থ্রোপোডার ক্ষেত্রে আমরা শুধুমাত্র খণ্ডীভবন দেখতে পাচ্ছি, আবার গিয়ে কর্ডাটাতে দেখতে পাচ্ছি। তাহলে অ্যানেলিড, আর্থ্রোপোড এবং কর্ডাটার ক্ষেত্রে খণ্ডীভবন দেখা যায়, দেহ বিভিন্ন খণ্ডে বিভক্ত, সেটা আমরা দেখতে পাই। বাকি সকলের ক্ষেত্রেই কিন্তু অনুপস্থিত, এটা মনে রাখলেই হয়ে যায়। বলছে পরিপাক তন্ত্র। দেখো প্ল্যাটিহেলমিনথিস পর্যন্ত অসম্পূর্ণ, পরিফেরাতে তো অনুপস্থিত। নিমাটোড, সরি, নিডারিয়া, টিনোফোরা এবং প্ল্যাটিহেলমিনথিসে অনুপস্থিত, সরি অসম্পূর্ণ। পরিফেরাতে অনুপস্থিত, দেখতে পাচ্ছ, পরিপাকতন্ত্র। নিডারিয়া, টিনোফোরা এবং প্ল্যাটিহেলমিনথিসের ক্ষেত্রে অসম্পূর্ণ, এবং প্ল্যাটিহেলমিনথিসের পর থেকে সম্পূর্ণ, সকলেরই সম্পূর্ণ পরিপাকতন্ত্র। সংবহন তন্ত্র। দেখো নিমাটোড বা অ্যাস্কেলমেনথিস পর্যন্ত অনুপস্থিত, নিমাটোড বা অ্যাস্কেলমেনথিস পর্যন্ত অনুপস্থিত। তারপরে সকলের ক্ষেত্রে সংবহন তন্ত্র উপস্থিত, সকল বলতে অ্যানেলিডা থেকে কর্ডাটা পর্যন্ত সকলের ক্ষেত্রেই উপস্থিত। শ্বাসতন্ত্র। দেখো অ্যানেলিডা পর্যন্ত শ্বাসতন্ত্র অনুপস্থিত, অ্যানেলিডা পর্যন্ত শ্বাসতন্ত্র অনুপস্থিত। তাহলে আর্থ্রোপোডা থেকে শ্বাসতন্ত্রটা এবার মনে করে দেখো, যখন তুমি পড়ো আর্থ্রোপোডার ক্ষেত্রে শ্বাস অঙ্গ ট্রাকিয়া পেয়ে থাকি, বিশেষ করে আরশোলার ক্ষেত্রে। এছাড়া বই ফুলকা, বই ফুসফুস ইত্যাদি বিভিন্ন বৈচিত্র্য শ্বাস অঙ্গের দেখা যায়, তাই না? আমরা এইভাবেই তো পড়ি। তো প্রথমে এই যে কি কি জিনিস কার দেখা যায়,
কার দেখা যায় না, এই ধারণাটা যদি আমাদের হয়ে যায়, তাহলে আমাদের খুব সহজ হয় যে বৈশিষ্ট্যগুলো পড়ে মনে রাখতে আমাদের সুবিধা হয়। এখানে কিছু বিশেষ বৈশিষ্ট্যের কথা বলা আছে, দেখে নিতে পারো। যেমন পরিফেরার ক্ষেত্রে বিশেষ বৈশিষ্ট্য যেটি উল্লেখ করা রয়েছে সেটি হচ্ছে দেহ ছিদ্র বিশিষ্ট। অবশ্যই এই জন্যই তার নাম পরিফেরা, পোর, ছিদ্র বিশিষ্ট। সিলেন্টেরেটার ক্ষেত্রে নিডোব্লাস্ট কোষ উপস্থিত, ওই জন্য এদেরকে নিডারিয়া বলা হয়। আচ্ছা, টিনোফোরার ক্ষেত্রে গমনাঙ্গ হিসেবে কমপ্লেট বা চিরুনি পাত দেখা যায়, বিশেষ বৈশিষ্ট্য। প্ল্যাটিহেলমিনথিস কেন বলা হয় চ্যাপ্টা দেহ? চ্যাপ্টা দেহ, ওই জন্য প্ল্যাটি, প্ল্যাটি মানে ফ্ল্যাট। এছাড়া অ্যাস্কেলমেন্থিস বলা যেতে পারে যে কৃমির আকৃতি বিশিষ্ট, গোলাকৃতি, এদের গোল কৃমি বলা হয়। এছাড়া অ্যানেলিডার ক্ষেত্রে দেহ আংটির ন্যায় খণ্ডক বিশিষ্ট, বিভিন্ন খণ্ডে বিভক্ত। এছাড়া কিউটিকেল নির্মিত, আমরা দেখবো আর্থ্রোপোডার ক্ষেত্রে আর্থ্রোপোড দেহ কিউটিকেল নির্মিত এবং বহিঃকঙ্কাল সন্ধির উপাঙ্গ, ওই জন্য আর্থ্রোপোড বলা হয়। আর্থ্রয়েডাল পর্দা দ্বারা এই সকল মানে বলা যেতে পারে সন্ধিযুক্ত পদ আবৃত, আর্থ্রয়েডাল পর্দা, ওই জন্য আর্থ্রোপড। মোলাস্ক সাধারণত কেন মোলাস্ক বলা হয়? সাধারণত খোলক আবৃত বহিঃকঙ্কাল উপস্থিত, মোলাস্কের ক্ষেত্রে যেমন শামুক। খোলক আবৃত বহিঃকঙ্কাল উপস্থিত যেমন শামুক। আচ্ছা, একাইনোডাম না কন্টক আহ, আহ, ত্বকযুক্ত, অর্থাৎ ত্বক কাঁটাযুক্ত হয়ে থাকে। এছাড়া এদের জল সংবহন তন্ত্রের উপস্থিতি দেখা যায়। এরা অরীয়ভাবে প্রতিসম, একাইনোডাম বারবার বলা হয়েছে। হেমিকর্ডাটা না দেহ কৃমির মতো প্রোবসিস কলার এবং দেহ কাণ্ডে বিভক্ত, এদের খণ্ডীভবন দেখা যায়। কর্ডাটার ক্ষেত্রেও আমরা দেখব যে খণ্ডীভবন দেখতে পাই। ঠিক আছে, খণ্ডীভবন দেখতে পাই। কি না নোটোকট, পৃষ্ঠীয় ফাঁপা স্নায়ুরজ্জু, হুলকা ছিদ্র এবং উপাঙ্গ বা পাখনা, এই সকল বৈশিষ্ট্য আমরা দেখতে পাই কর্ডাটার ক্ষেত্রে, বিশেষ বৈশিষ্ট্য। এছাড়াও তো দেখো, যখন বৈশিষ্ট্য আলোচনা করি আরো অনেক বৈশিষ্ট্য আমরা পেয়ে থাকি, বিশেষ বিশেষ বৈশিষ্ট্য। যেমন একটু আগে আমি উদাহরণ দিয়েছি যে প্ল্যাটিহেলমিনথিস পড়তে গিয়ে দেখবে লেখা রয়েছে ফ্লেম কোষ, শিখা কোষ, রেচনাঙ্গের কাজ করে। তুমি অ্যানেলিডা পড়তে গিয়ে দেখবে তাদের গমনাঙ্গ হচ্ছে সিটি, বা যেমন নেরিসের ক্ষেত্রে প্যারাপোডিয়া। আবার তুমি আর্থ্রোপোডা পড়তে গিয়ে দেখবে যে লেখা রয়েছে শ্বাস অঙ্গ হচ্ছে ট্রাকিয়া। এছাড়াও বই ফুলকা, বই মানে বই ফুসফুস ইত্যাদি শ্বাসঅঙ্গ রূপে কাজ করে। এছাড়াও আমরা দেখব যে রেচন অঙ্গ হচ্ছে মালপিজিয়ান কণিকা। এছাড়া চিংড়ির ক্ষেত্রে সবুজ গ্রন্থি, এবং রাজকাঁকড়ার ক্ষেত্রে বিশেষ করে আমরা বিশেষ করে কক্সাল গ্রন্থি, এই ধরনের রেচন অঙ্গ দেখতে পাই। তো এই ধরনের বৈশিষ্ট্যগুলো পড়ে মনে রাখা যায়, কিন্তু তার আগেই যখন আমি ধারণা পেয়ে যাচ্ছি বিশেষ করে, হ্যাঁ, যে আহ, কি পড়তে হবে, এইগুলোই তো পড়তে হয় না, যে সংগঠনের স্তর কেমন, প্রতিসমতা কেমন, সিলম আছে কি নেই, খণ্ডীভবন দেখা যায় কি দেখা যায় না, পরিপাকতন্ত্র সম্পূর্ণ না অসম্পূর্ণ, সংমোহন তন্ত্র উপস্থিত না অনুপস্থিত, শ্বাসতন্ত্র কি ধরনের বা তার বৈশিষ্ট্য কি, এইগুলোই তো পড়ছি, আর তো আলাদা কিছু পড়ছি না। তো এটাই যখন পড়ছি, এরপরে তুমি বৈশিষ্ট্য যদি মুখস্থ করো তোমার বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়। আচ্ছা, আমার নোট যাদের কাছে রয়েছে তারা দেখতে পারো যে তার এই ধরনের একটা আমরা বিশেষ করে ছক পেয়ে থাকি। এই ছকটার মধ্যেই অনেক বৈশিষ্ট্য বলা আছে। যেমন রাজ্য, আমরা বলতে পারি প্রাণী জগৎ, সকলেই এখানে যারা, তারা সকলেই বহুকোষী। তো বলছে দেহ সংগঠনের স্তর, তো বলছে দুটো ভাগে ভাগ করা হয়েছে, এক কোষীয় স্তর আর দ্বিতীয় কলা অঙ্গ বা অঙ্গতন্ত্র যুক্ত। মানে এক হচ্ছে কোষীয় সংগঠনের স্তর, আর দ্বিতীয় হচ্ছে কলা অঙ্গ বা অঙ্গতন্ত্র যুক্ত। তো কোষীয় সংগঠনের স্তর কাদের ক্ষেত্রে? দেখো, একমাত্র পর্ব হচ্ছে পরিফেরা। আর কলা অঙ্গ বা অঙ্গতন্ত্র বাকি সকলের, বাকি সকলের। হ্যাঁ, এখানে নিশ্চয়ই আলাদা করা নেই যে কাদের কলাতন্ত্রযুক্ত, কাদের অঙ্গতন্ত্রযুক্ত, বা কাদের অঙ্গতন্ত্রযুক্ত, কাদের অঙ্গযুক্ত, কাদের অঙ্গতন্ত্রযুক্ত, এটা হয়তো এখানে আলাদা করা নেই। কিন্তু এই তালিকায় তো আমি আগেই দেখিয়ে দিয়েছি, সকলেই যদি লক্ষ্য করো, যে একমাত্র কলা হচ্ছে সিলেন্টেরাটা বা নিডারিয়া বা টিনোফোরা, আর পরিফেরা হচ্ছে কোষীয় সংগঠনের স্তর, আর প্ল্যাটিহেলমিনথিস থেকে সকলেই অঙ্গ ও অঙ্গতন্ত্রযুক্ত। তাহলে আশা করছি এটা মনে রাখা অসুবিধাজনক নয়। এগিয়ে যাবো। বলছে এরপরে কি দেখবো? এরপরে দেখবো যে কোষীয় সংগঠনের স্তরের উপর যখন নির্ভর করে ভাগ করা হয়েছে, এখানে প্রতিসাম্যতা লিখে নিতে পারো যদি কারো কাছে নোট থাকে, বা আলাদা করে কেউ যদি নোট ডাউন করছো, সেটা হচ্ছে অপ্রতিসম হবে, অপ্রতিসম হবে। ঠিক আছে, এক মিনিট। হ্যাঁ, অপ্রতিসম হবে।
পরিফেরার ক্ষেত্রে অপ্রতিসম, দেহ গহ্বর সিলম অনুপস্থিত হবে, এবং পর্ব পরিফেরা। বলছে পরিফেরা বাদ দিয়ে বাকি সকলেই হচ্ছে কলা অঙ্গ বা অঙ্গতন্ত্র যুক্ত। এবার যারা কলা অঙ্গ বা অঙ্গতন্ত্র যুক্ত তাদেরকে আবার মূলত ভাগ করা হয়েছে প্রতিসাম্যতার উপর নির্ভর করে। বলতে পারো এক অরীয় ভাবে যারা প্রতিসাম্য, আর দ্বিতীয় হচ্ছে দ্বিপার্শ্বীয় ভাবে যারা প্রতিসাম্য। এক অরীয় ভাবে যারা প্রতিসাম্য, আর দ্বিতীয় হচ্ছে দ্বিপার্শ্বীয় ভাবে যারা প্রতিসাম্য। তাহলে অরীয় ভাবে প্রতিসাম্য একমাত্র পর্ব নিডারিয়া আর টিনোফোরা, একমাত্র বলবো না, এই দুটি পর্বই হচ্ছে নিডারিয়া এবং টিনোফোরা, এই দুটি পর্বই হচ্ছে অরীয় ভাবে প্রতিসাম্য। একটু আলাদা করে মাথায় রাখবে, ইকাইনোডার্ম এটা ব্যতিক্রম, একাইনোডার্মাটাও হচ্ছে অরীয় ভাবে প্রতিসাম্য, এই দুটো ছাড়া। বলছে তাহলে বাকি সবাই দ্বিপার্শ্বীয়। তার মানে প্ল্যাটিহেলমিনথেস, অ্যাস্কেলমিনথেস, অ্যানেলিড, আর্থ্রোপড, মোলাস এরা সবাই ইকানোডার্ম বাদ দিয়ে এরা সবাই হচ্ছে দ্বিপার্শ্বীয়। এবার বলছে যারা দ্বিপার্শ্বীয় ভাবে প্রতিসম তাদেরকে আবার দেহ গহ্বরের উপর নির্ভর করে ভাগ করা হয়েছে। তাদেরকে আবার দেহ গহ্বরের উপর নির্ভর করে ভাগ করা হয়েছে। কি বলতে পারি? দেহ গহ্বরবিহীন অ্যাসিলোমেট, মানে সিলমবিহীন, ছদ্ম সিলমযুক্ত এবং প্রকৃত সিলমযুক্ত। তাহলে দেহ গহ্বরবিহীন কারা? আমরা বলতে পারি প্ল্যাটি হেলমেন্থিস, এটা ঠিক করে নিতে পারবে আশা করছি। এটা প্ল্যাটি হেলমেন্থিস, এটি দেহ গহ্বরবিহীন প্ল্যাটি হেলমেন্থিস। হেলমিন্থ মানে যারা কৃমি, কৃমি, চ্যাপ্টা কৃমি। অ্যাসিলোমেট, ছদ্ম সিলমযুক্ত মানে প্রকৃত সিলমযুক্ত নয়, প্রকৃত সিলমযুক্ত নয়। তাহলে প্রকৃত সিলমযুক্ত নয় কে আছে? প্রকৃত সিলমযুক্ত নয় না অ্যাস্কেলমেন্থিস বা নিমাটোড, অ্যাস্কেলমেন্থিস বা নিমাটোড একমাত্র। আর প্রকৃত সিলমযুক্ত কারা? না অ্যানেলিড থেকে শুরু করে কর্ডাটা পর্যন্ত সকলেই হচ্ছে প্রকৃত সিলমযুক্ত। তো এই ছকটার মধ্যেই আমরা অনেক বৈশিষ্ট্য পেয়ে যাই, বা অনেক বৈশিষ্ট্য থেকে যেখানে আমাদের প্রশ্ন করা হয় সেই প্রশ্নের উত্তর আমরা দিতে পারি। তো আশা করছি পড়ার যে পদ্ধতি এরপরে দেখো আমি জাস্ট একটা উদাহরণ দেখাবো। ঠিক আছে, যেমন প্রথমেই রয়েছে পরিফেরা। তো প্রথমেই দেখতে পাচ্ছ পরিফেরা। তো পরিফেরা কি করে পড়তে হয় তা পাশে ছবি রেখে যদি আমি ছবির সাথে মিলিয়ে মিলিয়ে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো পড়ি তাহলে হয়তো আমাদের অসুবিধা হয় না। দেখো আমি আবার বলছি, আমি নতুন করে হয়তো এখানে সকল বৈশিষ্ট্য আলোচনা মানে নিশ্চয়ই করব না, কারণ তোমাদের এটা শেষ হয়ে গেছে। আমি জাস্ট তোমাদের সাথে একটা ইন জেনারেল আলোচনা করলাম যে তোমরা যখন এটা প্রস্তুতি নেবে কিভাবে প্রস্তুতি নিলে তোমাদের সুবিধা হবে। তো এগুলো নিশ্চয়ই তোমাদের জানা যে এই পর্বভুক্ত প্রাণীরা বিশেষ করে সচরাচর স্পঞ্জ নামে পরিচিত। সাধারণত এরা সামুদ্রিক হয়, এদের বেশিরভাগই অপ্রতিসম দেহ গঠন বিশিষ্ট হয়। তো এবার দেখো, তুমি যখন পড়ার পদ্ধতি বুঝে গেছো, এরপরে যখন তুমি পড়ছো আমার মনে হয় যে তোমার সুবিধাই হবে। এরা আদি বহুকোষী প্রাণী এবং এদের দেহে কোষ স্তরীয় সংগঠন পরিলক্ষিত হয়। তাহলে এখন তুমি বুঝতে পারছো যে কেন বলা হচ্ছে কোষ স্তরীয় বা কোষীয় সংগঠনের স্তর দেখা যায়। স্পঞ্জের দেহ জল পরিবহনকারী নালিকাতন্ত্র বর্তমান। এদের দেহ প্রাচীর উপস্থিত অস্টিয়া নামক সূক্ষ্ম ছিদ্রের মাধ্যমে দেহের কেন্দ্রীয় গহ্বরে জল প্রবেশ করে। তো এগুলো আশা করছি আলাদা করে যে বৈশিষ্ট্যগুলো আমাদের পড়তে হয় বা আমাদের পড়ে মনে রাখতে হয় সেগুলো সমস্যার বিষয় হওয়ার কথা নয়। কিন্তু পড়ার পদ্ধতিটা আমি বলবো সকলকে এই পদ্ধতি অনুসরণ করলে, যে পদ্ধতি হয়তো আমরা আজকে আলোচনা করলাম, সেটা আমার মনে হয় সকলের সুবিধা হবে। আচ্ছা, তো মোটামুটি যদি আরেকটি ক্লাস নেওয়া সম্ভব হয় কোনো ভাবে কালকে, তো আমি অবশ্যই চেষ্টা করব, কারণ কালকে তোমাদের ফেরার কথা রয়েছে, বিশেষ করে যারা হস্টেলের স্টুডেন্টস রয়েছে। 1 মিনিট।